মেয়েদের জীবন পৃথিবীর সব প্রাণীদের মধ্যে কষ্টের জীবন। ওরা যেই বাড়িটাতে মানুষ হয়েছে ম্যাক্সিমাম ভাবে তারা কিন্তু আনএক্সপেক্টেড, অর্থাৎ বাবা মা ছেলের আশা করেছিল হয়তো মেয়ে সন্তান হয়ে গেছে, তাই ওরা আনএক্সপেক্টেড। আমি বলেছি অধিকাংশ জায়গায় একটু বড় হতে হতে ওদের কাঁধে একটা বোঝা চাপিয়ে দেওয়া হবে যে তুমি যেই বিছানাটায় ঘুমিয়ে আছো, যে রুমটাতে তুমি রয়েছো, ওই রুমটাতে তুমি গেস্ট হয়ে কদিন পরে আসবে এবং ঘটা করে সবাইকে খাইয়ে দাইয়ে তোমায় তাড়িয়ে দেওয়ার একটা অনুষ্ঠান করা হবে, যে অনুষ্ঠানটার নাম দেওয়া হবে বিয়ে। আসলে ওটা মেয়ে তাড়ানোর একটা উৎসব, এটা সবার ক্ষেত্রে নয়। অর্থাৎ তোমার মা, সে কিন্তু কারো না কারো প্রাণের থেকেও প্রিয় সন্তান ছিল, কারো দিদি বা বোন ছিল, এবং শেষ দিনেও তাকে চোখের জলেই চলে যেতে হয়। এই মেয়েদের জীবন একটু কষ্টে। আমরা যে কবিতাটা আজকে পড়ব, সেই কবিতাটা নাম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। এই আওয়ার যখন বলছে তখন একটু নিজেদের মনে হচ্ছে, আমাদের, তাই না? আমাদের ক্যাজুয়ারিনা ট্রি। যিনি লিখেছেন তার নাম তরু দত্ত। কি নাম তার বন্ধুরা? তার সম্পর্কে একটু আমরা জানি। এই তরু দত্তের আসল নাম তরুলতা দত্ত। তোমরা মোটামুটি বুঝতে পারছো তরুলতা দত্ত কিন্তু প্রথমত বাঙালি, তারপরে তিনি ভারতীয়। এই তরুলতা দত্তের জন্ম 1856 সালে এবং তার মৃত্যু 1877 সালে। তোমরা বিয়োগ করলে বুঝতে পারবে মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তার জীবনে দুঃখের কোনো শেষ নেই। তার দুঃখের কাহিনীদের মধ্যে একটা, তার দু ভাই বোন ছিল। একজনের নাম আবজু, অনেকে বলে আজ্জু, আরেকজন একটা বোনের নাম ছিল আরু। কি নাম? এই দু ভাই বোনই তার ছোটবেলার খেলার সঙ্গী। আমাদের বাড়িতে ভাই বোন থাকলে তাদের সঙ্গে আমরা খেলাধুলো করি। এই ভাই বোনরাও অল্প বয়সে টিবি রোগে আক্রান্ত হয়ে বা টিউবারকিউলোসিস বা যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার চোখের সামনে মারা যায়। ওই যে বিয়োগ তিনি কখনো মেনে নিতে পারেননি। যার হারায় একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সোলজার, তার সদ্য বিবাহ ঠিক হয়েছিল, সে ফাইটার প্লেন নিয়ে উঠেছে আকাশে, বাড়িতে খবর আসে যে প্লেন ক্র্যাশ করেছে, মারা গেছে। যে মেয়েটির সঙ্গে তার বিবাহ হওয়ার কথা ছিল, তার কি হবে? ওই মায়ের কি হবে? গোটা পরিবারটার কি হবে? যার হারায় একমাত্র সেই বোঝে। এই তরুলতা দত্তের জীবনটা এতটা দুঃখে ভরা, এবং নিজেও মাত্র 21 বছর বয়সেও সেম রোগে কিন্তু তিনি মারা যায়। কিন্তু অত অল্প বয়স বেঁচে থেকেও তিনি কিন্তু সংস্কৃত, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ তিনটে ভাষায় সমান পরিমাণে দক্ষ ছিলেন, এবং she was a great translator, তিনি ট্রান্সলেট করতে পারতেন, and a prolific writer, খুব সুন্দর লিখতেও পারতেন। এবং যারা মহিলা কবি তাদেরকে আমরা বলি পোয়েটেস। কি বলি? পোয়েটেস। যেমন মহিলা লেখিকাদের আমরা বলি অথরেস। এবং এই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এটা নেওয়া হয়েছে তরু দত্তের অ্যানশিয়েন্ট ব্যালাডস and legends of Hindustan নামক ancient ballads and legends of Hindustan নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা প্রকাশিত হয়েছে, কেউ বলেছে 1881, কেউ বলেছে 1882। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি তার সম্পর্কে এতটুকু জানলে যথেষ্ট। এবার এই ক্যাজুয়ারিনা ট্রি কেমন দেখতে তোমরা পাশের ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক এই রকম দেখতে ক্যাজুয়ারিনা ট্রি। একটু ঝোপঝাড় মতন আছে। কবিতাটা বোঝাবো, যদি কোথাও 1% ডাউট থাকে দেন আমায় তোমরা বলো, একদম জলের মতন সহজ হয়ে যাবে। তার লেখালেখির মধ্যে একটু আমরা ওড খুঁজে পাবো। এই ওড মানে শোকগাথা, কি বললাম? আর
একটু নিজের কথা তিনি বলবেন, তাই এটাকে আমরা অটোবায়োগ্রাফিক্যালও বলতে পারি। আমরা অটোবায়োগ্রাফিক্যালও বলতে পারি। তো একাধারে এটা একটা ওড, আরেকটা ধারে কি এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এই কবিতা মূল কাব্যগ্রন্থের নাম আমরা জানি, যেটা কত সালে প্রকাশিত হয় সেটাও আমরা জানলাম। এই ক্যাজুয়ারিনা ট্রিকে আবার অনেকে শি ওক ও বলে। কি বলে? শি ওক বা অস্ট্রেলিয়ান পাইন, অস্ট্রেলিয়ান পাইনও অনেকে বলে থাকে। এই গাছটা আসলে তরু দত্তের কলকাতার বাড়িতে ছিল, সেই গাছের তলায় ওরা খেলাধুলো করত, তাই গাছটার সঙ্গে অনেক স্মৃতি তার জড়ানো আছে। এই কবিতাতে টোটাল তোমরা 55টা লাইন পাবে, 11টা করে এক একটা স্তবক তোমরা দেখতে পাবে, 11টা করে টোটাল। তাহলে কটা থাকবে? 5টা। এই প্রত্যেকটা স্তবকে মন দিয়ে বুঝবে 8 যোগ 3 অর্থাৎ 8 লাইন বিশিষ্ট একটা থাকবে, তার পাশাপাশি আবার 3 লাইন বিশিষ্ট থাকবে। তোমরা জানো যে 8 লাইনে থাকলে তাকে অক্টেভ বলে, আর 6 লাইন থাকলে তাকে সিস্টেট বলে, আবার 3 লাইন থাকলে বলা হয় টারসেট। কি বলে বন্ধুরা? জোরে বলি। তাহলে 3 লাইন থাকলে তাকে বলা হয়, এটা কিন্তু পরীক্ষায় দেবে। তো কবিতাটা যতটুকু ভালো করে বুঝতে পারবো, প্রেসার নিতে পারবো, একদিনে বেশি খাবো না, অল্প অল্প করে ভালো করে খাবো। চলো তাহলে মোটামুটি কবিতার প্রিফেস, কবিতা সম্পর্কে অতিরঞ্জিত না জেনে এতটুকু তুমি জানো। এবার আমরা কবিতায় চলে যাই, দেখি কবিতাটা মন দিয়ে বুঝতে পারি কিনা। লাইক আ হিউজ পাইথন, পাশের ছবিটা দেখলে বুঝতে পারবে, যেন একটি বিরাট অজগর সাপ, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওয়াইন্ডিং মানে পেঁচানো, গোল গোল পেঁচিয়ে আছে দা রাগেড ট্রাঙ্ক। কাকে? ওই রুক্ষ গাছের গুড়িটাকে। রাগেড কথার অর্থ রাফ, ROUGH, লিখে নাও যারা অনলাইন ক্লাসেস করছো। ট্রাঙ্ক মানে গাছের গুড়ি। তাহলে যেমন একটা অজগর সাপ রুক্ষ গাছকে জড়িয়ে থাকে, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। আচ্ছা, ওই ডালটায়, গাছের ডাল দেখবে প্রচুর দাগ থাকে। স্কার মানে কি? ইনডেন্টেড ডিপ, গভীর ক্ষত। ইনডেন্টেড মানে ক্ষত, আর ডিপ মানে গভীর, গভীর ক্ষত চিহ্ন ওই গাছের ডালে। গাছের ডাল কিন্তু আমাদের গায়ের চামড়ার মতন মসৃণ হয় না, ওটা লেপ্রসি পেশেন্টদের মতন হয়। ক্লিয়ার? আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, আপ টু ইটস ভেরি সামিট, আর এটা এতটা উঁচু যেন নিয়ার দ্য স্টার্স, যেন তারাদের কাছে চলে গেছে। এটা অতিরঞ্জিত বলা না। কোন গাছ গগনচুম্বী হতে পারে? হতে পারে না। তাই এইটাকে ইংরেজির ভাষায় বলা হয় হাইপারবোলিক এক্সপ্রেশন। আজকে আমরা বুঝবো ফিগার অফ স্পিচ, তোমাদের কিন্তু জানতে হবে। অতিরঞ্জিত বলা না কেমন? আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার এত খিদে পেয়েছে, আস্ত খাসি খেয়ে নেব পুরো, সম্ভব নয়। তাহলে এটা অতিরিক্ত বলা, এটাকে বলা হাইপারবোল বা এক্সাজারেশন। আর ক্রিপার ক্লাইম, আর এই গাছটার মধ্যে একটা ক্রিপার বা লতানো কেউ উঠেছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যার আলিঙ্গন, এমব্রেস মানে কি? আলিঙ্গন, বাউন্ড মানে থাকা, সহ্য করা। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ থাকতে পারতো না। মানে একটা গুল্ম বা লতানো গাছ এইভাবে জাপটে ধরেছে, অন্য কোনো গাছ হলে বাঁচতো না। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট, কিন্তু এই গাছটা, এই দৈত্য প্রমাণ গাছটা, দৈত্যের মতন, ওয়ার্স দ্য স্কার্ফ, যেন ওই গুল্মটাকে, লতানো অংশটাকে ওড়নার মতন পরে নিয়েছে। শুধু পরে নাইনি, অ্যান্ড ফ্লাওয়ার্স হাং, তাতে আবার ফুলও ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স, ক্রিমসন ক্লাস্টার মানে প্রথমত ক্লাস্টার শব্দের অর্থ জড়ো, গ্রুপ, GROUPED, গ্রুপ, প্রত্যেকটা শব্দ মানে লিখে নেবে। রাজার ওড়না কিন্তু রাজার সম্মান, তাই না? আগেকার দিনে রাজারা পরতো, পরে নিয়েছে। আর কি বলেছে? শুধু পরে নাইনি,
ফ্লাওয়ার্স আর হাং, ফুলও ঝুলছে। তার সঙ্গে ইন ক্রিমসন ক্লাস্টার, ফুলগুলো কিভাবে গাঢ় লাল বর্ণের, ক্রিমসন মানে ডিপ রেড, ক্লাস্টার্স মানে প্রচুর পরিমাণে, ঝোপে ঝোপে। অল দ্য বাউজ অ্যামাং, প্রত্যেকটা ডালপালায়। ইজ দ্যাট ক্লিয়ার? ওয়্যার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যার ওপরে ওয়্যার অন অল ডে, সারাদিন, আর গ্যাদার্ড জমা হয় বা জমায়েত দেখা যায় কাদের? যদি ফুল হয়, ফল হয়, কারা আসবে? পাখিরা আসবে, মৌমাছিরা আসবে। এই জায়গায় একটু বলি, তিনি বারবার করে নিজের কথা বলতে চাইছেন। একটা লাইনে বলেছে না যে এইভাবে জড়িয়ে ধরলে কোনো গাছই বাড়তে পারতো না। তিনি নিজেকে বলেছেন যে আমার জীবনে এত ক্ষত চিহ্ন যেমন এই গাছটার, এত দুঃখ আমার জীবনে জড়িয়ে ধরেছে, যেভাবে এই ক্রিপার্সটা জড়িয়ে ধরেছে, অন্য কোনো মানুষ এত দুঃখ নিয়ে বাঁচতে পারে না। আমি বলে বেঁচে আছি। শুধু বেঁচে নেই, আমার সৃষ্টি কিন্তু অবিরাম, আমার কাজও চলছে। যেমন এই ফুল ফুটেছে, যেমন, এবং অনেককে আমি আস্থানাও দিয়েছি, অনেক পাখিদের, মৌমাছিদের, যেমন ভাবে এই গাছটা আস্থানা দিয়েছে। সো বুঝতে পেরেছো এটা কিভাবে তিনি সিম্বলিক্যালি ইউজ করেছেন তার নিজের জীবনটাকে। অ্যান্ড অফট at nights the garden overflows, এই অফট একটা ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। অফট এটা ল্যাটিন শব্দ, এবং এগুলোকে আমরা আর্কেইক ওয়ার্ড বলি। যেমন দাও মানে ইউ, আর্ট মানে আর, এই অফট মানে অফেন। এবং মাঝে মাঝে রাতের বেলায় দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটা মুখরিত হয়। ওভারফ্লো মানে মুখরিত হওয়া। উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, একটা সুন্দর গানে যেটা থামার নাম করে না। ঠিক আছে, তার মানে যদি রাতের বেলায় ওই গাছে কোনো না কোনো পাখি আশ্রয় নেবে, সে কন্টিনিউয়াসলি গান করছে, থামার নাম নিচ্ছে না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রিজ, আমাদের গাছ থেকে, ফ্রম আওয়ার ট্রিজ, আমাদের গাছ থেকে, সাং গান করছে, ডার্কলিং ওই পোকা, বিটল টাইপের বিভিন্ন পোকার গান শোনা যাচ্ছে। ওয়াইল মেন রিপোজ, যখন পুরুষেরা, রিপোজ কথার অর্থ স্লিপ, শুয়ে আছে। এখানে তিনি স্পষ্টত বোঝালেন সারাদিন পরিশ্রমের পরে সবার শেষে কে ঘুমোতে যায়? আমাদের মা। পুরুষরা কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ে। মেন রিপোজ, পুরুষরা শুয়ে পড়েছে, আমরা শুনতে পাচ্ছি। তাহলে এইটুকুনি প্রথম তোমাদের ক্যান্টো, 11টা লাইন। বুঝতে পেরেছো? এবার দেখো প্রত্যেকটা কবিতার রাইম স্কিম থাকে। কি থাকে? রাইম স্কিম, ছন্দ। যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। মৌ আর বউ মিলছে। আর তোমরা একটু লক্ষ্য করে দেখো, রাউন্ড এর সঙ্গে বাউন্ড মিলছে। তাহলে যদি আমি রাউন্ড কে এ লিখি, তাহলে বাউন্ড কে আবার এ লিখবো। এবার দেখো স্কার্সের সঙ্গে স্টার্স মিলছে, তাহলে স্কার্স কে বি লিখলে স্টার্স কেও বি। আচ্ছা, এবার দেখো গ্যালান্টলি তার সঙ্গে মিলছে বি, তাহলে গ্যালান্টলিকে যদি সি লিখি আর বি কেও লিখবো কি? সি। আবার দেখো হাং, অ্যামাং, এই দুটো মিলছে, তাহলে ডি, তাহলে ডি। তাহলে টোটাল রাইম স্কিম কি দাঁড়াচ্ছে? এ বি বি এ সি ডি ডি সি। এটা রাইম স্কিম পরীক্ষায় দেবে। কি টোটাল রাইম স্কিমটা দেখো সুন্দর করে, শেষের ছন্দগুলো কিভাবে মিলছে। এবার আসি পরের ক্যান্টোতে। আমি কোনো কিছু তোমাদের না বুঝে এখান থেকে ছাড়বো না, প্রত্যেকের চোখ মুখ দেখবো, সে অনলাইন ক্লাসেস করছে আর অফলাইন করছে, আমি ছাড়বো না। when first, যখন প্রথম, my casement, আমার জানালাটা, casement মানে উইন্ডো, is wide open thrown, মানে জানলাটা বিশাল বড়, ধাক্কা দিয়ে খোলা হয়। থ্রোন মানে ধাক্কা দিয়ে খোলা। বিশাল জানলা যখন আমি ধাক্কা দিয়ে খুলেছিলাম, কখন? at dawn, প্রভাতে। my eyes delighted on it rest, আমার চোখগুলো মুগ্ধ হয় ওর দিকে তাকিয়ে। মানে গাছটা নিরিবিলি চুপচাপ দাঁড়িয়ে আছে, সেটা দেখে আমার চোখটা আনন্দে মুখরিত হয়ে যায়। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, মাঝে মাঝে, বিশেষ করে অধিকাংশ শীতের সময়। অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে ডাল,
ওই গাছের ডালগুলোতে, ক্রেস্ট কথার অর্থ শুকনো ডাল, শীতকাল শুকনো ডাল, ওই ডালগুলোতে আ গ্রে বাবুন, একটা ধূসর বর্ণের হনুমান বাঁদর, সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, স্ট্যাচুর মতন একাকী বসে থাকে। শুধু কি বসে থাকে, কি করে? ওয়াচিং দ্য সানরাইজ, সূর্যোদয় দেখে। আইল অন লোয়ার বাউস, আর যখন নিচের ডালগুলোতে, হি ইজ এ পিউনি, পিউনি মানে কি? এখানে পিউনি কথার অর্থ ছোট, অফস্প্রিং মানে বাচ্চা, তার ছোট ছোট বাচ্চারা ওই অপেক্ষাকৃত নিচু ডালে লিপ অ্যাবাউট, লাফালাফি করে বেড়ায়, অ্যান্ড প্লে, খেলাধুলো করে। অ্যান্ড ফার আর নিয়ার, দেখো ফার মানে কি? দূরে, নিয়ার মানে কি? কাছে। দুটোই কিন্তু বিপরীত শব্দ, এমন বিপরীত শব্দ মানে শুনলে মনে হচ্ছে একদম কাছে কিন্তু অনেক দূরে। তাহলে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসে একটা ডিপ মিনিং প্রকাশ করে। এটাকে ইংরেজিতে বলা হয় অক্সিমোরন। না, দুষ্টু মিষ্টি প্রেমের গল্প, আবার দুষ্টু আবার মিষ্টি, এটাকে ইংরেজিতে বলা হয় অক্সিমোরন। কি বলে? আজকে আমরা শিখব। তাহলে and far and near কোকিলাস হেইল দ্য ডে, অনতি দূরে কোকিলরা, হেইল মানে ওয়েলকাম বা ডেকে জানায় দিনকে, প্রভাতকে, এবং তাদের ডাকে। and to their pastures, এই পাস্চার কথার অর্থ তৃণভূমি বা চারণভূমি। wend our sleepy cows, আর তাদের কোকিলাদের ডাকে হয় কোকিলা কণ্ঠের আনদি বসেছে, তাই তাদের গানে তেরি, আমাদের ওই চারণভূমিতে যেই গরুগুলো ছিল তারা উঠে বলছে আমি বাড়ি যাচ্ছি। এই ওয়েন্ড মানে চলাফেরা করা বা চলে যাওয়া। and in the shadow on the broad tank cast by the hoar tree, এই হোয়ার কথার অর্থ পুরনো, ওল্ড। আর ওই গাছের কাছেই, ধরো আমি অসাধারণ ছবি আঁকতে পারি না, এই গাছের কাছেই একটা বিরাট বড় ট্যাঙ্ক বা দিঘি আছে, তাই গাছের ছায়াটা এই দিঘিতে পড়বে, তাই বিরাট ছায়া পড়েছে। কি সুন্দর, সো বিউটিফুল, খুবই সুন্দর, অ্যান্ড ভাস্ট, অনেকটা বড়। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, ওয়াটার লিলি মানে কি? জলের লিলি ফুল, স্প্রিং মানে ফুটে আছে। লাইক স্নো ইন মাস্ট, যেন অনেকগুলোকে বরফ একত্রিত করা হয়েছে। এন মাস্ট মানে একত্রিত করা, কালেক্টেড। ক্লিয়ার? ধরো এইরকম দৃশ্যটা, যে ওপরে মেঘটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, নিচে কচুরিপানা গুলো দারুণ ফুটে আছে, কি দারুণ লাগে দেখতে। এই প্রকৃতির মতন সুন্দর এই পৃথিবীতে কিছু নেই। তাই বলছে যে ওই গাছের ছায়ায় লিলি ফুলগুলো এমন ভাবে ফুটে আছে যেন বরফগুলোকে একত্রিত করা হয়েছে। এই গেছে আরো একটা ক্যান্টো শেষ হলো। এবার চলে যাই থার্ড ক্যান্টো। কিছুই নেই, দেখো প্রথমটা পড়তে একটু সময় লেগেছে, তারপর একটু কম। ওকে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এই ম্যাগনিফিসেন্স মানে বিশালতা। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, এই গাছের বিশালাকায় চেহারার জন্য এই গাছটা আমার হৃদয়ে নেই। বিনিথ ইট, এই গাছের নিচে, বিনিথ মানে নিচে, উই হ্যাভ প্লেইড, আমরা খেলেছিলাম। আমরা মানে কারা? তরুদত্ত, আজ্জু, আরু, এরা খেলতো। দো ইয়ার্স মে রোল, যদিও কয়েক বছর গুটিয়ে গেছে, এই ঘটনার পর অনেক বছর চলে গেছে, তারা আর পৃথিবীতে নেই, তবুও ও সুইট কম্পেনিয়ন্স, ও আমার প্রিয় ভাই বোনেরা, ও আমার প্রিয় খেলার সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, তোমাদেরকে ভালোবাসতাম গভীর ভালোবাসা দিয়ে, তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা ছিল। আজ তোমাদের ছোটবেলার বন্ধুদের কথা মনে নেই, কারণ তোমরা ভুলে যাওয়ার পৃথিবীতে থাকো, কারণ তোমরা এমন এক পৃথিবীতে বাস করো যে পৃথিবীতে 21 সেকেন্ডের রিলও তোমরা টলারেট করতে পারো না। ও আমার খেলার সঙ্গী বা সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, ফর ইয়োর সেক, তোমাদেরই জন্য, shall the tree ever dear,
এই গাছটা আমার কাছে প্রিয় হয়ে যাবে। তোমার বোন বা তোমার ভাই ধরো তোমায় একটা পেন দিল, তারপরে তুমি খোঁজ পেলে যে তোমার ভাই এই পৃথিবীতে নেই, ওটা তোমার কাছে লাইফ টাইম গিফট হয়ে যাবে। সব হারাবে, তুমি ওটা হারাবে না। তাই বলছে তোমাদেরই জন্য এই গাছটা আমার কাছে প্রিয়। এই গাছটার সুন্দরতার জন্য নয়। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস। ব্লেন্ড, আমরা ব্লেন্ডার ইউজ করি না মেশানোর জন্য, তাই তোমাদের চেহারায় সবটা মিশে গেছে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি। যখন তোমাদের স্মৃতির সঙ্গে গাছের কথা মনে পড়ে, আমার স্মৃতিতে ভেসে ওঠে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইজ। ততক্ষণ পর্যন্ত আমি ভাবতে থাকি, যতক্ষণ না গরম চোখের জল, ব্লাইন্ড মাই আইজ, যখন চোখের জল পড়ে তখন চোখ বন্ধ হয়ে যায়, মানে আমি কেঁদে ফেলি তোমাদের কথা ভাবতে ভাবতে। হোয়াট ইজ দ্য ডার্জ লাইক মারমার দ্যাট আই হিয়ার। এই ডার্জ মানে শোক। আমি আমার কানে সবসময় একটা বিষণ্ণের গান আমি শুনতে পাই। কি সেই গান, কি সেই দুঃখের গান? লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঞ্জেল বিচ। সমুদ্রের তটভূমি, তোমরা দীঘায় গেছো, পুরীতে গেছো, দেখবে সমুদ্র যখন বিচের উপরে আছড়ে পড়ে, প্রচুর পাথর থাকে, খটমট আওয়াজ হয়, যেন কোনো কিছু ভেঙে গেছে, তার হৃদয়েও হৃদয়ে ভাঙার শব্দ। তাই বলছে সিঞ্জেল বিচের উপরে যেমন সমুদ্র যখন আছড়ে পড়ে যেমন শব্দ হয়, ঠিক তেমনই। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। এটা একটা গাছের বিলাপ। ল্যামেন্ট মানে কি? বিলাপ। অ্যান্ড এরি স্পিচ। এরি মানে ভুতুরে, একটা ভুতুরে কথা। কেন ভুতুরে বললো বুঝতে পারবো। দ্যাট হ্যাপলি, হ্যাপলি মানে সম্ভবত, টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। এখন কিন্তু তরুদত্ত আর কলকাতায় থাকে না, তিনি বিদেশ বিভুঁইয়ে থাকে। সেইখানে হঠাৎ করে আমার কি এমন হলো, আমার কলকাতার গাছের কথাগুলো মনে পড়ছে। তাহলে নিশ্চয়ই কোনো ভুতুরে জিনিস আমার কানে এসে বলে গেছে, যেন এরি স্পিচ বলা হয়েছে। তাই এই ল্যান্ডে কি করে পৌঁছে গেল। ক্লিয়ার? এইটুকুনি আমরা পড়লাম আজকের জন্য।